প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতার অর্থনীতি, বিশেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বলার যে হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য কি ছিল। হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা। কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এখানে গ্রামের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ থাকতে হবে। কেন থাকতে হবে না? গ্রামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রামে কৃষিকাজ হয়, আর কৃষিকাজ যদি না হয় তাহলে একটা শহরের খাবারের যোগান কিভাবে আসবে। সুতরাং কৃষি অর্থনীতি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হরপ্পায়। কারণ গ্রামে যে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হবে, গ্রামের মানুষের প্রয়োজন মিটিয়ে, সেটাই কিন্তু শহরের লোক খাবে। সুতরাং আহ উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের জন্য হরপ্পা সময়কালীন সময়ে গ্রামের প্রয়োজন ছিল। এটা বিশেষ করে আমাদের আলোচনা করেছেন রণবীর চক্রবর্তী, প্রখ্যাত ঐতিহাসিক। তো যাই হোক, অনেকেই বলেন যেমন নীল নদ যেমন মিশরকে সৃষ্টি করেছিল, মিশরীয় সভ্যতার সৃষ্টি করেছিল মিশরকে, মানে মিশরবাসীর খাদ্যের চাহিদা পূরণ করেছিল, তেমন আমাদের যদি সিন্ধু সভ্যতার মানুষের যে খাদ্যের চাহিদা সেটা মূলত পূরণ করেছিল সিন্ধু নদী। যদি মানে ব্যাপক হারে খাদ্য উৎপাদন করার ক্ষমতা এই এলাকায় না হতো তাহলে উদ্বৃত্ত উৎপাদন হতো না। এবং শুধু তাই নয়, এই যে উদ্বৃত্ত খাদ্য সেটাকে পরিবহনের জন্য নদীর প্রয়োজন ছিল, নদী থেকে জলসেচের প্রয়োজন ছিল, জলসেচের জন্য নদীর প্রয়োজন ছিল। ফলে পরিবহন বলো, জলসেচ বলো, সব দিক থেকেই সিন্ধু নদ বা সিন্ধু নদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হরপ্পা সভ্যতার বিস্তারে। ফলে সিন্ধু নদের যে সমভূমি অঞ্চল, আফগানিস্তানের যে তোমার পার্বত্য অঞ্চল সেটা নয়, সিন্ধু নদীর যে পাশে যে সমভূমি, এইখানেই কিন্তু যে কৃষি সেটার বিকাশ ঘটেছিল আর কি। এবারে দেখো, কৃষির সিন্ধু সভ্যতায় যখন আবিষ্কার হয়, সেখানে কৃষির বিভিন্ন জিনিস আবিষ্কার হয়। তার মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে গমের চাষ হতো। এখনো এই অঞ্চলের মানুষের প্রধান খাবার গমই। পাঞ্জাবের মানুষদের প্রধান খাবার কি? গম। আমাদের এদিকে ধান আমরা বেশি খাই, পশ্চিমবঙ্গের দিকে চাল। আর ওখানে বাণিজ্য কেন্দ্র ছিল গুজরাটের লোথাল। লোথালের ওখানে ধান চাষের দৃষ্টান্ত পাওয়া গেছে। আরেকটা হচ্ছে কি না, কার্পাস তুলো। এই তুলো থেকে সুতি বস্ত্র, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সুতি বস্ত্র সেই সময় মানুষ উৎপাদন করতে শিখেছিল। শুধু তাই নয়, আরো বেশ কিছু মানে খাদ্য বলো, সর্ষে যেমন, তিল, মানে তেলের জন্য যেগুলো রান্নায় তো তেলের প্রয়োজন হয় সেটা পাওয়া যেত। এবং কড়াই, ডাল, যদি না হয় শুধু আর চাল খেতে পায় না, সেই ডালেরও প্রচলন ছিল। এটাকে বিশেষ করে অলচিন যে দম্পতি তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেছেন যে কড়াই যে চাষ হয়েছিল এর সঙ্গে কড়াই চাষ অনেকটা বেশি হতো এবং এগুলো নিয়ে বাণিজ্য হতো। এটা অলচিন দম্পতি তার গবেষণায় দেখিয়েছেন। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি চাষ করতে হয় তাহলে তো সব থেকে বড় প্রয়োজন কি হয়? লাঙলের। তখন তো ট্রাক্টরের কথা আমরা খুব ভাবতে পারি। তা লাঙল যদি হয়, সেখানে দুটো জিনিসের প্রয়োজন। প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে লাঙলের ফাল। এখন লাঙলের দ্বারা তারা চাষ করতে পারতো কিনা, লাঙল ছাড়া এত জমি চাষ হবে কি করে, এই নিয়েও কিন্তু বিতর্ক আছে। এখানে কালীবঙ্গানে কিছু জমি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে লাঙলের ফাল সেখানে ব্যবহার হয়েছে। কালীবঙ্গান কোথায়? কোথায়? রাজস্থানে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ যে একটা জায়গায় অন্তত আমরা পাচ্ছি যেখানে লাঙলের ব্যবহারটা আমরা পাচ্ছি, যেখানে হালে যে টানা হতো মাটি, তার কিছু কিছু চিহ্ন স্পষ্ট ভাবেই আমাদের সামনে দেখা দিয়েছে। এবং আড়াআড়ি ভাবে, খাড়াখাড়ি ভাবে একটা জমিকে যে লাঙল চালানো হতো তার বিভিন্ন রেখা পাওয়া গেছে। আর লাঙলের ব্যবহারটা যে একদম হরপ্পা সভ্যতার প্রাক হরপ্পাকালে যে হতো না তা নয়, সেরকমও প্রমাণ পাওয়া গেছে। কিন্তু লাঙলের ব্যবহার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে তার মানে তারা একটা প্রযুক্তিগত দিক থেকে উন্নত করছে। কৃষি প্রযুক্তির ক্ষেত্রে লাঙলের ব্যবহার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। আর এই কৃষি প্রযুক্তির যদি উন্নতি না ঘটতো তাহলে অতিরিক্ত কৃষি উৎপাদন হতো না। আর অতিরিক্ত কৃষি উৎপাদন, স্থানীয় মানুষের, গ্রামীণ মানুষের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত উৎপাদন যদি না হতো তাহলে হরপ্পা সভ্যতাও গড়ে উঠতো না। ফলে লাঙলের ব্যবহার ছিল এবং এর ফলে
যে কৃষিজ উৎপাদন সেটা অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে অনেকে বলেন যে হয়তো হরপ্পা সভ্যতায় কোনো কৃষি বিপ্লব ঘটেছিল, নইলে এরকম কৃষি বিপ্লব যদি না ঘটে শহর হবে না, এরকম দাবি করা যায়। যে কোনো নাগরিক সভ্যতা গড়ে ওঠার পিছনে কিন্তু কৃষি বিপ্লবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। ইভেন আমাদের যখন ইউরোপে আধুনিক যুগ আছে কনস্টান্টিনোপলের পতনের পর, ওই সময় কিন্তু কৃষিক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি ঘটাতে হয়েছিল। এখন এই যে উদ্বৃত্ত যেগুলো গ্রাম থেকে হরপ্পা মহেঞ্জোদারোয় আসতো, সেখানে সেটা যত্ন করে রাখার জন্য প্রয়োজন ছিল শস্যাগার, সারা বছর যাতে খাবারের যোগাযোগ থাকে। যেমন আমাদের এখানে বিভিন্ন কোল্ড স্টোর গুলো থাকে, বিভিন্ন মান্ডি থাকে, সরকার চাল কিনে রাখে, রেশনের মাধ্যমে চাল দেয় সারা বছর ধরে। স্টোর গুলোয় আলু থাকে, কোনো কোনো জায়গায় অন্যান্য ফসলও থাকে। তখন তার কোল্ড স্টোর নয়, কিন্তু মোটামুটি ভাবে যে গুদাম, বড় বড় গুদাম যেখানে খাদ্যদ্রব্য থাকবে সেইগুলো পাওয়া যেত। এবং কৃষি ব্যবস্থার উপর একটা যথেষ্ট নিয়ন্ত্রণ সরকারেরও নিশ্চয়ই ছিল, নইলে এত ব্যাপারটাকে সুচারুভাবে প্রচলন করা কিভাবে যাবে। এবার এই কৃষি বিস্তারের সঙ্গে হরপ্পা সভ্যতার আর একটা যেটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এটা নিয়ে যার গবেষণা, তিনি হচ্ছেন সিরিন রত্নাকর। হরপ্পা সভ্যতা সম্পর্কে যার গবেষণার কথা সারা পৃথিবী জানে, তার এনকাউন্টার দ্য ওয়েস্টার্লি ট্রেড, দ্য হরপ্পা সিভিলাইজেশন, এরকম বইটার নাম। এখানে তিনি সেই সময়ে সিন্ধু উপত্যকার ভৌগোলিক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, তার ভৌগোলিক যে পরিবেশ, সেই পরিবেশগুলো আলোচনা করেছেন এবং দেখাচ্ছেন যে ওই এলাকার যে ভৌগোলিক বৈশিষ্ট্য, তার সঙ্গে ভারতের যে মূল ভূখণ্ড, সেখানকার যে ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য, তার থেকে অনেক বেশি মিল সুমেরু অঞ্চল বা মেসোপটেমিয়ার সঙ্গে। তার মত আরেকটা দিক হচ্ছে হরপ্পা সভ্যতায় কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, ধাতুর যে উৎস খুব বেশি নেই। আসলে কোনো জায়গায় আমরা সেরকম ধাতুর খনি পাচ্ছি না, কিন্তু আবার দেখতে পাচ্ছি যে হরপ্পাবাসীরা ধাতুর ব্যবহার জানতো ভালো রকমই। তার মানে এটা বোঝা যায় যে ধাতুর একটা আমদানি নিশ্চিতভাবে ছিল কোনো একটা জায়গা থেকে, এবং সেটা যদি বাণিজ্য না হতো তাহলে ওই পরিমাণ ধাতু আসতো না। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমেই হরপ্পাবাসীরা ধাতু কালেকশন করত, এবং এই বহির্দেশীয় বাণিজ্য যথেষ্ট বড় না হলে এতটা ধাতুর প্রয়োজন মেটানো সম্ভব ছিল না। সুতরাং হরপ্পার যে নাগরিক, তারা ব্যবসা বাণিজ্যে যে যথেষ্টই অংশগ্রহণ করতেন, সেটা এটা থেকেই একটা আমরা তার প্রমাণ দিতে পারি। এবারে প্রত্নতাত্ত্বিক উপাদানে বাণিজ্যের যে বহু উপাদান, যে যে জিনিসগুলো বাণিজ্য হতো, সেরকম বহু উপাদান কিন্তু খননের ফলে পাওয়া গেছে। এমনকি ধরো মিশর তো হবেই, সিরিয়া অনেক দূরে মধ্যপ্রাচ্যে একদম ধারে, যেখানে পরে রোমান সাম্রাজ্য চলে এসেছিল অনেক পরে, তারপরে ক্রিট, এই সকল জায়গাগুলোয় হরপ্পা সংস্কৃতিতে ব্যবহার হতো এমন জিনিস পাওয়া গেছে। এবং উপাদানগুলো খুব যে অল্প পরিমাণ পাওয়া গেছে তা নয়, বেশ ভালো পরিমাণে পাওয়া গেছে। তার মানে এটা বোঝাই যায় যে ওই সকল অঞ্চলগুলোর সঙ্গে হরপ্পার একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। এখন বেশ কিছু কিছু কেন্দ্র হরপ্পাবাসীর ছিল, হরপ্পা সভ্যতা ছিল, যেগুলো ব্যবসা বাণিজ্যের একটা বড় কেন্দ্র। তার মধ্যে আমাদেরকে লোথাল তো বললাম যে সামুদ্রিক একটা বন্দর, যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। বলতে গেলে পৃথিবীর সব থেকে প্রাচীন যে সব বন্দর, সেটা হচ্ছে লোথাল। এবারে যদি দেখা যায় যে হরপ্পা সভ্যতা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যোগাযোগ যে ছিল, তাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য হতো, যেমন সিরিয়ার কথা বললাম, তা ওই জায়গায় একটা গুরুত্বপূর্ণ, যেখানে মধ্যপ্রাচ্যের সঙ্গে মানে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক আদান প্রদানটা হতো, তার নাম হচ্ছে সটুগাই। মানে এইটাকে বলা হয় যে হরপ্পা সভ্যতার একটা প্রান্তবর্তী সভ্যতাটা চলছে, যার একদম শেষের দিকে একটা বাণিজ্যিক কেন্দ্র। এবং হরপ্পা সভ্যতার বহু বৈশিষ্ট্য এখানে আছে। সব থেকে একটা যেটা উল্লেখ কথা, যে মূল্যবান পাথর লাপিস লাজুলি, এই লাপুসি লাজুলি এখান থেকে সংগ্রহ করা হতো, বিভিন্ন দেশে সেটা পাঠানো হতো। বাদাখস্তানে লাপিস লাজুলি খনি পাওয়া গেছে, এবং এখান থেকে সটুগাই খুব কাছাকাছি। এবং সটুগাই বললাম যে একটা বাণিজ্য কেন্দ্র। সুতরাং বাদাখস্তানের যে লাপিস লাজুলির খনি থেকে যেগুলো তুলতো, সেটা বিভিন্ন জায়গায় যে রপ্তানি করা হতো, এই রপ্তানির একটা কেন্দ্র ছিল সটুগাই, যেটা আফগানিস্তানের উত্তর পশ্চিম দিকে অবস্থিত।
তাছাড়া দক্ষিণ তুর্কমেনিয়া যেখানে, সেখানে হরপ্পা আমলের বিভিন্ন হাতির দাঁতের তখন প্লাস্টিকের বদলে ওগুলোই বেশি ব্যবহার হতো, চিরুনি হিসেবে যেমন বলো, খেয়াল বা জিনিস হিসেবে। আর ধাতু মানে লোহা নয়, সেই সময় যেটা হতো তামার বিভিন্ন জিনিস, মাটির বিভিন্ন পাত্র, সিলমোহর, আর কি ছিল, পুঁতি, যেগুলো পাওয়া গেছে। দক্ষিণ তুর্কমেনিয়াতে কিন্তু তামা নেই। এবার সেখানে তাহলে তামা কিভাবে এলো? তখন অনেকে বলছেন যে তার মানে হরপ্পা সভ্যতা থেকেই তামাগুলো তারা পেত, তার মানে হরপ্পাবাসীরা সেখানে তামা রপ্তানি করত, এটা একটা হয়। এবং শুধু তাই নয়, ইরানের, উত্তর ইরানে হিসার, মারলিক, এরকম বহু জায়গায় হরপ্পার বহু প্রশ্ন যে প্রত্নবস্তু সেগুলো আমরা পাই, যেগুলো রপ্তানি করা হতো হরপ্পার। এবং ওইসব জায়গায় কিছু কিছু কারিগরি জিনিস পাওয়া গেছে যেটা হরপ্পাবাসীরা তৈরি করতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হরপ্পার সঙ্গে তাদের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। আর একটা কি, আক্কাদীয় সভ্যতায় একটা যে স্থাপত্য, আক্কাদীয় সভ্যতার স্থাপত্যের সঙ্গে হরপ্পার শস্যাগারের মিল পাওয়া যাচ্ছে। তার মানে সেখানে তাই নয়, আরেকটা হচ্ছে যে সেখানে যে বিভিন্ন ওজনের নমুনা পাওয়া গেছে। তখন এখনকার মতন তো আর কেজি বা কিলোগ্রাম, গ্রাম এরকম সিস্টেম তখন ছিল না, কিন্তু তখন একটা মাপবার মানে কি বলবো, একটা নির্দিষ্ট মান নির্দিষ্ট করা থাকতো, ওজনের একটা নির্দিষ্ট মান থাকতো। তা যেটা হরপ্পায় যে ধরনের ওজনের যে মানটা নির্দিষ্ট করা হতো, যে পদ্ধতিতে যে পরিমাণ ওজন নিয়ে, ওই জায়গাগুলো তো একই রকম জিনিস পাওয়া গেছে, মানে ওই টাইপের ওজনের নমুনা পাওয়া গেছে। তার মানে ওই অত দূরে অবস্থিত, সেখানে ওজনের যেরকম মান, হরপ্পাতেও ওজনের সেরকম মান। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে দু জায়গার মধ্যে একটা ভালো বাণিজ্যিক যোগাযোগ ছিল। বাহরিনের সঙ্গে সিন্ধু সভ্যতার, বিশেষ করে বাহরিনের সঙ্গে মেসোপটেমিয়ারও যোগাযোগ ছিল। সিন্ধু সভ্যতার হরপ্পাবাসীদেরও যোগাযোগ ছিল, যার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেখানে মেসোপটেমিয়ার থেকে অনেক বেশি হরপ্পার বণিকরাই যে বেশি ভূমিকা নিত, মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এরকম নিদর্শন পাওয়া যাচ্ছে। আরে হরপ্পায় যে প্রত্নবস্তুগুলো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি সিলমোহর। তা বিভিন্ন জায়গা থেকে সিন্ধু সভ্যতার যে সিলমোহর, যে ধরা যায় যে সিলমোহরের যে বৈশিষ্ট্যগুলো সিন্ধু সভ্যতায় পাওয়া গিয়েছিল, সেই সিলমোহর গুলো হরপ্পা ছাড়িয়ে বহু দূরে, মেসোপটেমিয়ায় উর বলে একটা প্রত্নক্ষেত্র, সেখানে প্রায় 18টা হরপ্পান টাইপের সিলমোহর পাওয়া গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে হরপ্পার যে সিল, সেগুলো মেসোপটেমিয়াতে বাণিজ্যের কাজে ব্যবহার করা হতো। আরেকটা ছিল কি, কার্নেলিয়াল পাথর, সেগুলো যে নির্মিত কিছু জিনিস, লাপিস লাজুলির কথা বললাম, নানা ধরনের উল্লেখযোগ্য পাথরের তৈরি পুঁথি মেসোপটেমিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, যেগুলো হয়তো হরপ্পা সভ্যতাতেই তৈরি হতো, সেখান থেকে ওখানে রপ্তানি করা হতো, এমন মনে করলে ভুল কিছু হবে না, মনে করা যেতেই পারে। এবং শুধু তাই নয়, সেই সময় পাশা খেলার একটা প্রচলন ছিল। তা হরপ্পাবাসীরা যে টাইপের পাশা খেলতো, ঠিক একই টাইপের পাশা খেলার দ্রব্য মেসোপটেমিয়াতে পাওয়া গেছে, ভারতীয় ধাঁচে। ফলে একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল। আর বাণিজ্যিক যোগাযোগ কি করে? সাংস্কৃতিক যোগাযোগ বাড়ায়। সুতরাং হরপ্পাবাসীদের যে ধরনের সংস্কৃতি, তার সঙ্গে মেসোপটেমিয়ার যে যোগাযোগ, সেটা বাণিজ্যিক বলো, সাংস্কৃতিক বলো, এই যোগাযোগ থাকবে। তাহলে এখন ব্যাপার হচ্ছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় হরপ্পার প্রত্নবস্তু পাওয়া গেছে। আবার যদি হরপ্পায় ওই সকল জায়গার প্রত্নবস্তু পাওয়া যায়, তখন আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হতে পারি যে যোগাযোগটা ছিল। কারণ শুধু হরপ্পাবাসীরা রপ্তানি করতো, কিছু আমদানি করতো না, এরকম ভাবার কারণ নেই। কিন্তু ব্যাপারটা হলো যে সেখানে হরপ্পার যে সকল যে পরিমাণ নিদর্শন পাওয়া যাচ্ছে, হরপ্পায় কিন্তু ওই মেসোপটেমিয়া বা অন্যান্য জায়গার যে প্রত্নবস্তু, তার নিদর্শন কম। মানে এক্ষেত্রে মানে শিরিন রত্নাকর বলছেন যে এটার একটা এমন কারণ হতে পারে যে এমন হতে পারে যে মেসোপটেমিয়া মানে হয়তো ভোগ্য পণ্য বেশি রপ্তানি করতো, এবং হরপ্পাবাসীরা হয়তো আরো বেশি সমৃদ্ধ ছিল। ফলে যে দেশ যত বেশি সমৃদ্ধ হয়, সেই দেশ তত বেশি রপ্তানি করে। যেমন চীন এবং ভারতের মধ্যে যদি বাণিজ্য হয়,
চীন আমাদের এখানে যে পরিমাণ রপ্তানি করে আমরা সেই পরিমাণ রপ্তানি সেখানে করতে পারি না, কারণ চীন এখন আর্থিকভাবে এগিয়ে। এরকমই ব্যাপারটা দাঁড়ায়। হয়তো এমন হতে পারে যে হরপ্পার যে আর্থিক অবস্থা বলো, সমৃদ্ধি বলো, সেটা ওই সকল জায়গা থেকে বেশি ছিল। কিন্তু কিছু কিছু যে পাওয়া যায়নি তা নয়, বেশ কিছু বিদেশি প্রত্নবস্তুর উপস্থিতি পাওয়া যায়, যেগুলো বহু মানে হরপ্পাতে, মহেঞ্জোদারোতে, চানহুদারোতে এরকম কিছু কিছু নিদর্শন পাওয়া গেছে, যেগুলো বিদেশি সিলমোহর আর কি। ফলে যেমন এক্ষেত্রে দিলীপ কুমার চক্রবর্তী দেখিয়েছেন যে হাতির দাঁতের চোঙ আকৃতির 5টা সিলমোহর, যেটা বাইরে থেকে এসেছিল, এরকম নিদর্শন দিলীপ কুমার চক্রবর্তী দেখিয়েছেন। বিবিলাল আর একটা দেখিয়েছেন, ঐতিহাসিক বিবিলাল কালীবঙ্গানে একটা চোঙ আকৃতির সিলমোহর দেখিয়েছেন, যাতে দেখা যাচ্ছে যে দেবতার কাছে নারীকে বলি দেওয়া হচ্ছে। কিন্তু এটা ঠিক কি এর মানে, এর কোনো ধর্মীয় অর্থ না অন্য কোনো অর্থ, নাকি ওটা দেবতার কাছেই নারী বলিটা দেওয়া হচ্ছে, এই যে জিনিসটার পরিপূর্ণ ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এখন বিভিন্ন ঐতিহাসিক এগুলোকে নিয়ে বিভিন্ন রকম দাবি করে, যেহেতু ব্যাপারটা কোনো স্পষ্ট নয়। ওই সকল নাম করা ঐতিহাসিকরা তো বটেই, অনেক যারা সেরকম নামই নয় তারা আবার এদের থেকেও অনেক বেশি কিছু দাবি করে ফেলেন হরপ্পা সভ্যতা সম্পর্কে। তা যতক্ষণ না গোটা ব্যাপারটা একটা সামগ্রিকভাবে বিশ্বের ঐতিহাসিকদের কাছে, পুরাতাত্ত্বিকদের কাছে, কারণ পুরাতাত্ত্বিক বা ঐতিহাসিকদের তো কোনো দেশ নেই, তারা দেশের দেশপ্রেমের বাইরে গিয়ে ইতিহাসকে দেখেন। ফলে যখন একটা বিশ্বের ঐতিহাসিক মহলে কোনো কিছু স্বীকৃতি পাওয়া যায়, তখন সেগুলোর গুরুত্বটা বাড়ে। এখন যতক্ষণ না এই স্বীকৃতিগুলো আসে, ততক্ষণ বিভিন্ন ঐতিহাসিকের কোনো দাবিকেই কিন্তু 100% যে সঠিক বলা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, এইরকমই বিভিন্ন জায়গায়, যেমন মহেঞ্জোদারোতে পাওয়া গেছে সুমেরীয় ব্যাবিলনীয় যে লেখমালা, সেরকম পাওয়া গেছে। এরকম কিছু কিছু জিনিস যে পাওয়া যায়নি তা নয়। লোথালে কিছু মৃৎপাত্র পাওয়া গেছে, যেগুলো বোঝা যায় যেগুলো লোথালে তৈরি হয়নি, তার মানে ওই মৃৎপাত্রগুলো বাইরে থেকে এসেছিল। এবং কিছু কিছু নির্মাণ কার্য লোথালে আছে, যেটা দেখে অনেকে ভাবেন যে সেখানে হয়তো যারা বিদেশি বণিক যারা আসতো, তারা সেখানে বসবাস করতো। আবার কিছু সমাধি ক্ষেত্র আছে কোয়েটা অঞ্চলে, যেখানে হরপ্পার বাইরের কিছু কিছু প্রত্নবস্তু পাওয়া গেছে। এখন এই যে বাণিজ্য তো হতো, না হয় আমরা পরিষ্কার বুঝলাম, কিন্তু কোন পথে বাণিজ্যটা হতো, এই বাণিজ্যিক পথটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম মত আছে। এ প্রসঙ্গে দুজন গবেষকের নাম খুব গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন নয়নজ্যোতি লাহিড়ী, বাণিজ্য নিয়ে যার গবেষণা, দিলীপ কুমার চক্রবর্তী তো বটেই। তা লাহিড়ী দুটো রাস্তা নিয়েই গবেষণা করেছেন, যে স্থলপথ দিয়ে কিভাবে গবেষণা হতো, জলপথ দিয়ে কিভাবে গবেষণা হতো। এবং এই বিষয়ে তিনি আফগানিস্তানের সঙ্গে উত্তর ইরান, তুর্কমেনিয়া, মেসোপটেমিয়া বলে একটা অক্ষ হিসেবে ব্যাপারটাকে চিহ্নিত করেছেন। অর্থাৎ আফগানিস্তান থেকে মেসোপটেমিয়ার পথে যেত কার্নেলিয়ান পাথরের পুঁথি, হরপ্পার সিলমোহর, কারণ ওই সকল অঞ্চলে এগুলো পাওয়া গেছে। এবার ওইখানেই সোট্টুগাই, টপিহিসার, সাহো, টেপি, এরকম কিছু কিছু জায়গা যেগুলো পাওয়া যায়, যেখানে এই রাস্তা হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার যে যোগাযোগের রাস্তা হিসেবে যেগুলোকে চিহ্নিত করা হয়। এখন মধ্য এশিয়ার মরুভূমির পশ্চিম দিক ধরে যাত্রা করলে তুলনামূলকভাবে রাস্তাটা সোজা হয়, সেটাও একটা রাস্তা হতে পারে। আসলে এই এই যে জায়গাগুলো চিহ্নিত করতে গেলে কি কায়দা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে কোন অঞ্চলগুলোয় এই উভয় সংস্কৃতির জিনিসপত্রগুলো পাওয়া গেছে, অর্থাৎ বাইরের সংস্কৃতির জিনিসপত্র আবার হরপ্পা সংস্কৃতির জিনিসপত্র। যে জায়গাগুলো এগুলো পাওয়া যাবে সেগুলোকে ধরে একটা রাস্তা বার করার চেষ্টা করা যায় আর কি, সবাই সেটাই করার চেষ্টা করেন। তা এরকমই বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিদর্শন আবিষ্কার করে রাস্তাটাকে খোঁজার চেষ্টা করেছেন। এই আর ভাবছি এত ডিটেলসে আর এখানে যাচ্ছি না, এগুলো আলোচনায় সবটা যে বুঝতে পারবে তা নয়। আমার মনে হয় যে সব থেকে বেটার হয় যদি একটা স্লাইডে ব্যাপারটা করা হয়, মানে ছবি সহ, কিন্তু আমার সিস্টেমটা সেটা এখানে
মোবাইলের পক্ষে সেটা সম্ভব নয়। এই মোটামুটি আজকে তোমাদের জন্য আলোচনা করলাম, পরে আবার এই নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ।